নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আমি স্বপ্নরানী বিশ্বাস, সহকারী শিক্ষক। আজ তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নেব। অষ্টম অধ্যায়ে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। মানুষ অনেক আগে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। মানুষ তখন জঙ্গলে ছুটোছাটে এভাবে বাস করত। তখন আস্তে আস্তে তখন কি করলো, ছোট ছোট গোত্রে বিভাগ হয়ে তারা বসবাস শুরু করলো। তখন নাগরিকেরও কোনো ধারণা ছিল না। আর প্রাচীনকালে মানুষ প্রয়োজনের তাগিদে সমুদ্রের তীরে, নদীর কূলে ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে তুলল। এভাবেই কালের পরিবর্তনের সময়ের সাথে সাথে এই নগর রাষ্ট্র কি হলো, নগর রাষ্ট্র একদিন রাষ্ট্রে পরিণত হলো। আর এই রাষ্ট্রে জনসংখ্যা অনেক। বর্তমান বিশ্বে জনসংখ্যা প্রায় 700 কোটি। এই বিপুল জনসংখ্যা কোনো না কোনো রাষ্ট্রের অধীনে তারা কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, তাই তো সেই হিসাবে তারা নাগরিক। আর এই রাষ্ট্র বলতে কি কি উপাদান থাকতে হবে বা কি কি বোঝায়, কিভাবে রাষ্ট্র গঠিত হয়, কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়, আমরা সে বিষয়ে এখন আলোচনা করব। এখন পাঠ 1, রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা। পাঠ 1, রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র কি? রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যেখানে একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, জনসমষ্টি থাকবে, একটি সরকার থাকবে এবং সার্বভৌম ক্ষমতা থাকতে হবে। এই চারটা জিনিস না থাকলে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। আর এজন্য আমরা বলে থাকি যে রাষ্ট্র গঠনের প্রধান উপাদান হচ্ছে চারটি। কি কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার আর সার্বভৌমত্ব। 1, জনসমষ্টি। জনসমষ্টি জনসমষ্টি বলতে কি বোঝায়? রাষ্ট্রের অন্যতম উপাদান বা কি বলা হয়, রাষ্ট্রের প্রাণ হচ্ছে জনসমষ্টি। জনগণ ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না। কিন্তু এই রাষ্ট্র গঠনের জন্য কতগুলো জনসংখ্যা লাগবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই জনসংখ্যা বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। যেমন আমরা দেখি যে চীনের জনসংখ্যা কত? 137,20,000। অন্যদিকে আবার সান মেরিনো নামে একটা ছোট দেশ, তার জনসংখ্যা মাত্র কত? 30,000। এটা আমরা কিভাবে জানতে পারছি? বিশ্ব জনসংখ্যার ডাটাশিট থেকেও 2015 এই রিপোর্টটা আমরা জানতাম যে বিশ্বের চীনের জনসংখ্যা 137,20,00,000। অন্যদিকে সান মেরিনো নামক একটা ছোট দেশ, যার জনসংখ্যা হচ্ছে মাত্র 30,000। তাই বলা হচ্ছে যে রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট কোনো জনসংখ্যার পরিমাণ নির্দিষ্ট করে দেয়া যাবে না, থাকে না, কারণ এটা বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এবার রাষ্ট্রের আর একটা উপাদান হচ্ছে কি? ভূখণ্ড। ভূখণ্ড রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো ভূখণ্ড। এই ভূখণ্ড স্থল, জল, আকাশ সমান। এই ভূখণ্ড কোনো নির্দিষ্ট পরিমাপ থাকবে না, ওই জনসংখ্যার মতোই, যে এইটুক জায়গা না হলে রাষ্ট্র হতে পারবে না। সেজন্য এই ভূখণ্ডেরও কোনো নির্দিষ্ট পরিমাপ দেওয়া থাকবে না। এই ভূখণ্ড কখনো বেশি হতে পারে, আবার কখনো অনেক হতে পারে। দেখা যায় যে এই ভূখণ্ড, যেমন ভারতে আমরা কত দেখি ভূখণ্ড? ভারতের ভূখণ্ড প্রায়
32,87,266 বর্গ কিলোমিটার। অর্থাৎ ভারতের ভূখণ্ড হচ্ছে 32,87,266 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর এবং ভ্যাটিকান নামক দুইটি শহরে এর আয়তন 693 বর্গ কিলোমিটার এবং 0.18 বর্গ কিলোমিটার। কোথায় 32 লক্ষ আর কোথায় 693 আর কোথায় আছে 0.18 বর্গ কিলোমিটার ভ্যাটিকান। এগুলো সিঙ্গাপুর এবং ভ্যাটিকানকে আমরা নগর রাষ্ট্র হিসাবে ধরি। তাই ভূখণ্ডের জন্য কোনো নির্দিষ্ট পরিমাপ দেওয়া থাকবে না, নির্দিষ্ট কোনো উল্লেখ থাকবে না যে এইটুক হবে। এই ভূখণ্ডটা স্থলপথ, জলপথ, আকাশ সীমানাকেও বোঝায়। এবার আমরা আলোচনা করব সরকার। রাষ্ট্র গঠনের আর একটি অন্যতম উপাদান হচ্ছে সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হয়। সরকার কি করে? সরকার রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, আইন প্রণয়ন করে জনগণকে পরিচালনা করে, জনগণকে সকল বৈধ আদেশ মেনে চলতে বাধ্য করে। সরকার কি করে? সরকার দেশের যে জনসংখ্যা আছে তাদেরকে সঠিক পথে চলার জন্য আইন প্রণয়ন করে এবং সেটাকে তিনি আদেশ নির্দেশ যেটাই দেন জনগণ সেটা মেনে চলতে বাধ্য থাকে। এটা হচ্ছে সরকার। এবার আমরা কি আলোচনা করব? সার্বভৌমত্ব। সর্বশেষ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোনটা? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার চূড়ান্ত ক্ষমতা। এই সার্বভৌমত্ব ক্ষমতা ব্যক্তি, প্রতিষ্ঠান সকলের ঊর্ধ্বে। এখানে এই সকলের ঊর্ধ্বে অবস্থান করে। রাষ্ট্রের অভ্যন্তরে কাউকে অন্য দেশে যাতে হস্তক্ষেপ না করতে পারে, এই সার্বভৌমত্বের মাধ্যমেই সেটা হয়ে থাকে। তাহলে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই সার্বভৌমত্ব রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ান্ত চরম ক্ষমতা। সার্বভৌমত্ব হলো রাষ্ট্র বা ব্যক্তি সার্বভৌমত্ব রাষ্ট্রের ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে গিয়ে ক্ষমতা প্রয়োগ করে। রাষ্ট্রে তার যে কেউকে কোনো নির্দেশ করতে পারে, সেই নির্দেশ সে মানতে বাধ্য থাকতে পারে। সার্বভৌমত্বের কল্যাণে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং বহির্দেশের কেহ দেশের অভ্যন্তরে কি করতে পারবে না, প্রবেশ বললে খারাপ হবে, যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো কিছু তারা আলোচনা করার সুযোগ পাবে না। আমাদের সে ক্ষমতা থাকবে। শান্তি শৃঙ্খলা তো বজায় রাখবেই এবং বহির্দেশের যাতে কেউ আমাদেরকে কোনো অভ্যন্তরের ব্যাপারে কোনো বাধাগ্রস্ত না করতে পারে সে ব্যবস্থা তারা করবে। এবার আমরা পার্ট 2 আলোচনা করব বাংলাদেশের রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। পার্ট 2 রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই মুক্তিযুদ্ধ বিশাল আমাদের দেশে যে 30 লক্ষ রক্তক্ষয়ী যুদ্ধ হয়, এই 30 লক্ষ মানুষের কি হয় শহীদ হওয়ার কারণে আমরা এই মহান স্বাধীনতাকে অর্জন করি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। বাংলাদেশে বিশ্বের বুকে একটা কি হয় তখন লাল সবুজের পতাকার স্থান পায় এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে
এটাকে আত্মপ্রকাশ করে। একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কয়টি উপাদান থাকা দরকার তা আমাদের বাংলাদেশের সব কয়টি উপাদানই আছে। রাষ্ট্র গঠন আমরা পূর্বেই আলোচনা করছি। রাষ্ট্র গঠনের জন্য আমাদের কি কি উপাদান থাকতে হয়? জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। কিন্তু আমরা যখন আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছি তখন আমাদের এই চারটে উপাদানই ছিল। কি কি? সেই যে জনসমষ্টি। বাংলাদেশে বিপুল জনসংখ্যা। এর বর্তমান জনসংখ্যা হচ্ছে 14,97,72,364 জন। আদমশুমারির সূত্র অনুযায়ী 2011 সালের রিপোর্ট অনুযায়ী এইটা আমরা জানি। এর অর্ধেক পুরুষ। এই বিশাল জনসংখ্যার মধ্যে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী। আর একটা বিশাল অংশ রয়েছে শিশু। এরা আমাদের দেশের স্থায়ী বাসিন্দা। এরা কি আমাদের দেশে স্থায়ী বাসিন্দা এবং নাগরিক। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবী 8তম স্থান অধিকার করেছে। তাহলে আমরা যে পূর্বে আলোচনা করলাম রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদান থাকতে হবে, কিন্তু বাংলাদেশ হিসেবে আমাদের কি রাষ্ট্র কিরকম সেটা আমরা দেখলাম যে জনসংখ্যা বা জনসমষ্টি। সেই জনসমষ্টি কিন্তু আমাদের ঠিক আছে, আমরা সব দিক দিয়েই স্বয়ংসম্পূর্ণ। এবার দ্বিতীয় উপাদান হচ্ছে ভূখণ্ড। ভূখণ্ড। বাংলাদেশে একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের পর আমরা আমাদের এই ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করি। এর কিরকম ভূখণ্ড আমাদের? যে যখন 1971 সালে যুদ্ধের পর আমরা একটা ভূখণ্ড অর্জন করি। এই ভূখণ্ডের সীমানা কিরকম? উত্তরে কি? উত্তরে রয়েছে ভারত, দক্ষিণে কি? আমাদের বঙ্গোপসাগর, আর পূর্বে রয়েছে ভারত ও মায়ানমার, এবং পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত আমাদের বাংলাদেশ বিস্তৃত। তাহলে কি হলো? আমাদের উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত এবং মায়ানমার, আর পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। অসংখ্য নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, সমভূমি বিস্তৃত রয়েছে। এই ভূখণ্ডের আয়তন 1,47,500 বর্গ কিলোমিটার, 570 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের এই ভূখণ্ডের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এই যে ভূখণ্ডটা, এর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আমরা আগে সেটা আলোচনা করেছি। সরকার। বাংলাদেশ সরকার ব্যবস্থায় হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। গণতান্ত্রিক বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার ব্যবস্থা কি? মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মন্ত্রী পরিষদ শাসিত সরকার গণতান্ত্রিক বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এ সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং নিয়ম কানুন মেনে চলে। কি হয়? আমাদের দেশের সরকার জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হন এবং জনগণ সকল নিয়ম কানুন মেনে চলেন। এবং মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাস পরেই 1971 সালে 10ই এপ্রিল অস্থায়ীভাবে সরকার গঠন করা হয়েছিল। প্রথম অস্থায়ীভাবে সরকার গঠন করা হয় প্রথম। এটাকে বলা হয় মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার নামে এটি খ্যাতি ছিল। সার্বভৌমত্ব।
সার্বভৌমত্ব, এটি হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা বলে রাষ্ট্রের সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে, অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশকে শাসন করে। এ কারণে অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কি করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না। এটি ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে গিয়ে নিয়ন্ত্রণ করে থাকে। আর এটি এই কাজটা করার জন্যই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। উপরের আলোচনা থেকে আমরা জেনেছি যে রাষ্ট্রের সব বৈশিষ্ট্যই বাংলাদেশে রয়েছে। অতএব এর কি কি রয়েছে, যে রাষ্ট্রের যে সমস্ত গুণাবলী, সমস্ত গুণাবলী বাংলাদেশে রয়েছে। যেমন বিশাল জনগোষ্ঠী, তারপর ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এ কারণে আমাদের বাংলাদেশ একটা সার্থক রাষ্ট্র হিসাবে, স্বাধীন এবং সার্বভৌমত্ব সার্থক রাষ্ট্র হিসাবে আমরা বলতে পারি। এবার আমরা পাঠ করব পাঠ 3, নাগরিক ও নাগরিকত্বের ধারণা। নাগরিক ও নাগরিক, নাগরিক ও নাগরিকত্বের ধারণা। রাষ্ট্রে স্থায়ী বসবাসকারী অধিবাসীকেই কি বলা হয়, নাগরিক। পূর্বেই নাগরিক বলতে আমরা জানতাম যারা নগরে বসবাস করে তাদেরকে নাগরিক বলা হয়। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণার অনেক পরিবর্তন এসেছে। নাগরিক বলে আমরা তাকে বিবেচিত করব যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে, রাষ্ট্রের জন্য আনুগত্য প্রকাশ করবে এবং রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক সকল সুযোগ সুবিধা ভোগ করবে, রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলবে, তাকেই আমরা নাগরিক বলে থাকবো। এবং রাষ্ট্রের এই নাগরিককে আবার 2 ভাগে ভাগ করা হয়। কিরকম, যে দেশি এবং বিদেশি। দেশি নাগরিক যারা বাংলাদেশে বসবাস করে, রাজনৈতিক সুযোগ সুবিধা এবং সামাজিক সুযোগ সুবিধা ভোগ করবে এবং দেশের নিয়ম কানুন মেনে চলবে, দেশের কল্যাণ চিন্তা করবে, দেশের প্রতি আনুগত্য প্রকাশ করবে, তারা হচ্ছে দেশের স্থায়ী নাগরিক। আর যারা বিদেশি নাগরিক শুধু চাকরির জন্য আসবে, চাকরি, ব্যবসা বাণিজ্য এদেশের করার জন্য যারা আসে তারা হচ্ছে বিদেশি নাগরিক। এরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, সামাজিক সুযোগ সুবিধা পাবে, কিন্তু কোনো রাজনৈতিক সুযোগ সুবিধা এরা ভোগ করতে পারবে না। তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমরা এই অধ্যায়ে পরেরটুকু একটু ভালো করে পড়ে নেবে, তাহলে আরো ভালো বিস্তারিত জানতে পারবে। সবাইকে ধন্যবাদ। নমস্কার।